কি হলো স্যার? চা কি বেশি গরম? আলতাফ চৌধুরী কোনো মতে কাশি সামলে নিয়ে রুক্ষ স্বরে জিজ্ঞেস করেন, তুমি এখানে অসময়ে? এখানে আসতে হলে কি আপনাকে আলাদাভাবে ভিসা পাসপোর্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে স্যার? বারিশের এই চটজলদি জবাবে আলতাফ চৌধুরী আরও বিরক্ত হন। ঠিক তখনই নূরজাহান চৌধুরী চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে উঠে আসেন। পরম যত্নে বারিশের চিবুক ছুঁয়ে আদর করে বলেন, ঠিকই তো বলেছে, এখানে আসতে আবার ওর সময় সময় কিসের? এটা তো ওর নিজেরও বাড়ি। হ্যাঁ, নিজের বাড়িই তো। তা নিজের বাড়ি হলে তো বাংলাদেশে প্লেন থেকে পা রাখা মাত্রই এক দৌড়ে চলে আসার কথা। আসলো তো পুরো 2 দিন পর। নাজমা বেগম মৃদু অনুযোগের সুরে কথাগুলো বললেন। বারিশ আর মেহেরাজ 2 দিন আগেই কানাডা থেকে পড়াশোনা শেষ করে 7 বছর পর দেশে ফিরেছে। একই দেশের একই ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে নিজ দেশের মাটিতে ফেরা তাদের। বারিশ নাজমা বেগমের দিকে তাকিয়ে কিছুটা বিনয়ের সাথে উত্তর দেয়, না, আসলে লং জার্নির পর একটু রেস্ট নেওয়ার খুব প্রয়োজন ছিল, তাই আসা হয়নি। নাজমা বেগম ওর আপাতমস্তক দেখে নিয়ে বলেন, একেবারে বৃষ্টিতে ভিজে গেছো দেখছি। মেহেরাজ ওর ঘরেই আছে, চটপটে গিয়ে ওর একটা শুকনো কাপড় বদলে নাও, তারপর ওকে সাথে নিয়ে নিচে এসো। আমি গরম গরম পেঁয়াজু আর আলুর চপ বানিয়েছি, একসাথে বসে খাবে। বারিশ মাথা চুলকে চট করে বলে ওঠে, হুম, নাচতে পরে হবে। আমি মেয়েরাজকে নিয়ে একটু ফুটবল খেলতে মাঠে বের হব। ছেলেটার এই খামখেয়ালি কথা শুনে আলতাফ চৌধুরী আবারও চটে ওঠেন। এই তো শুরু হয়ে গেল। মেয়েরাজ কোথাও যাচ্ছে না? বিন্দেশ থেকে এসে এখনও 40 ঘন্টাও পার করতে পারোনি, এর মধ্যেই আবার বাদরামো শুরু করে দিলে। বয়স তো আর কম হলো না। এখনও কি ছোট বাচ্চাদের মতো ফুটবল খেলার বয়স আছে তোমার? স্বামীর এমন কড়া কথা শুনে নাজমা বেগম পাশ থেকে বলে ওঠেন, আহা, তুমি এমন করছো কেন? ফুটবল তো জোয়ান ছেলেরাই খেলবে, নাকি ঘরের মেয়েরা গিয়ে খেলবে? ও খেলুক গিয়ে, মেয়েরাজ যাবে না। আলতাফ চৌধুরী নিজের সিদ্ধান্তে অটল। বাড়ি শোনার দিকে এক পলক চেয়ে বেশ ঠান্ডা গলায় জানতে চান, আসলেই যাবে না? না। সত্যি? হ্যাঁ, এক কথা বারবার বলতে পারবো না। ওকে, ফাইন। বারিশ আর কথা বাড়ায় না। নিজের এক হাতের মুঠোয় থাকা পেয়ারাগুলো সেন্টার টেবিলের উপরে নামিয়ে রাখে সে। তারপর 2 হাত দিয়ে নিজের ভেজা চুলগুলো পিছনের দিকে ঝাড়তে ঝাড়তে ভেজা অবস্থাতেই মেহেরাজের রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ায়। কিন্তু সেই সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার আগেই এক ঝড়ের গতিতে তাকে সজোরে পিছনে ঠেলে সরিয়ে দেয়। ভেজা কাপড়ে পুরো ড্রয়িং রুমে মেঝেতে পানির দাগ ফেলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় ঝিলমিল। পরক্ষণেই উপরতলা থেকে ধপাস করে ওর ঘরের দরজা বন্ধ হওয়ার চড়া আওয়াজ পাওয়া যায়। হুট করে বারিশের এমন আকস্মিক আগমনে নাজমা বেগম এতক্ষণ নিজের মেয়ের এই ভেজা কাকের মতো অবস্থা খেয়ালই করেননি। লিভিং রুমের বাকি সবার সাথে বারিশও কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে উপরে তাকিয়ে থাকে ঝিলমিলের এই বন্য কাণ্ড দেখে। বিস্ময়ে ঘোর কাটতেই নাজমা বেগম বলে ওঠেন, আরে, ওনা নিচের রুমে ছিল, ভিজে আসলো কোত্থেকে? বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে পেছনে না তাকিয়ে অত্যন্ত নিরাসক্ত গলায় জবাব দেয়, পেয়ারা গাছ থেকে। ব্যাস এটুকুই। বারিশ মেয়েরাজের ঘরের ভেতরে অদৃশ্য হতেই নিচে লিভিং রুমে শুরু হয়ে যায় ঝিলমিলের মায়ের অবিরাম রেডিওর মতো বকাঝকার সুর। বাড়ির শেষ পর্যন্ত আলতাফ চৌধুরীর করা নিষেধ উড়িয়ে দিয়ে মেয়েরাজকে সাথে নিয়ে মাঠের দিকে রওনা দেয়। আলতাফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলেও ওনার সামনে দিয়ে এই 2 বন্ধু বেরিয়ে পড়ে। ঝিলমিল বকা খাওয়ার ভয়ে উপরে নিজের ঘরে খিল এঁটে বসে থাকে। একদম রাতের খাবারের ডাক পড়ার পর সে প্রথম নিচে নামার সিদ্ধান্ত নেয়। তবে সোজা ডাইনিংয়ে না গিয়ে সে পা বাড়ায় তার ফুপি দিঘির ঘরের দিকে। দিঘি তখন নিজের পড়ার টেবিলের সামনে বসে ল্যাপটপে কি একটা জরুরি কাজ করতে ব্যস্ত। ঝিলমিল ঘরে ঢুকেই ফুপির বেডের পাশে রাখা সাইড টেবিলের ড্রয়ার থেকে চকলেটের বক্স থেকে একটা চকলেট বের করে মুখে পুড়তে পুড়তে বেশ আয়েশ করে বলে ওঠে, তোমার জামাই তো চলে এসেছে ফুপি। দেখি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমার জামাই মানে? কি হাবি যাবি বকছিস? ওই যে বাড়ির চাচু। ঝিলমিল চকলেটের খোসাটা ডাস্টবিনে ফেলতে ফেলতেই চোখ নাচালো। দিঘি এবার ল্যাপটপ থেকে পুরোপুরি মনোযোগ সরিয়ে ঝিলমিলের দিকে ঘুরে বসে কিছুটা বিরক্ত আর অবাক হয়ে বলে, বারিশ ভাইয়া আবার আমার জামাই হতে যাবে কেন? তোর কি মাথা খারাপ হয়েছে?
ও মা, তুমি এখনো কিছু জানো না? ঝিলমিল দিঘির একদম কাছে ঘেঁষে ফিসফিস করে বলে, ঝর্ণা দাদি তো কালকেই আমাদের বাসায় এসে আমার দাদির সাথে কথা পাকা করে গেছেন, মানে তোমাদের দুজনের বিয়ের কথা। কথাটা শুনে দিঘির ফর্সা মুখটা এক নিমিষে গম্ভীর হয়ে ওঠে। সে তীব্র বিস্ময় নিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে জানতে চায়, মাথা খারাপ হয়েছে তোর? এসব তোকে কে বললো? সত্যি বলছি ফুপি, আমি নিজের কানে শুনেছি। তোমার সাথে কি আমি এসব নিয়ে ফাজলামো করতে যাব বলো? দিঘির মনের ভেতরে অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। সে নিজের ভেতরের উদ্বেগ চেপে রেখে ধীর গলায় জিজ্ঞেস করে, মা কি বলেছে ব্যাপারে? দাদিমা তো খুব খুশি, মানে উনি এক পায়ে রাজি। বলতে গেলে আব্বু বাদে পরিবারের সবাই এ বিয়েতে রাজি। ঝিলমিল চকলেটের স্বাদটা উপভোগ করতে করতেই পুরো ভেতরের খবর ফাঁস করে দেয়। ভাতিজার মুখে মায়ের সম্মতির কথা শুনে দিঘির কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে ওঠে। সে আনমনেই বিড়বিড় করে ওঠে, কিন্তু আমি... তুমি কি ফুপি? কৌতূহলী চোখে ফুপির চোখের দিকে তাকালো ঝিলমিল। দেখি নিজের মুখের কথাটা বলতে গিয়েও মাঝপথে আটকে যায়। চট করে নিজেকে সামলে নিয়ে সে চুপ হয়ে যায়, কারণ এই বাচাল মেয়েটার পেটে কোনো কথা হজম হয় না। এখন যদি নিজের মনের আসল কথাটা ওর সামনে একবার মুখ ফসকে বলে ফেলে, তবে এই মেয়ে এক দৌড়ে গিয়ে দাদিমার কানে সব হুবহু তুলে দেবে। কিছু না, যা এখন এখান থেকে, নিজের চরকায় তেল দে। দিকে বেশ কড়া গলায় ভাতিজিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঝিলমিল নাছোড়বান্দা ফুপির হাত ধরে টানতে টানতে বলে, তুমিও চলো ফুপি, একসাথে নিচে গিয়ে রাতে খাবারটা খাবো। দিঘি সন্দিহান চোখে তাকিয়ে জেরা করার ভঙ্গিতে বলে, আজ হঠাৎ এত তেল মারছিস কেন আমায়? নির্ঘাত কোনো আকাম কুকাম করে এসেছিস তাই না? ঝিলমিল দাঁত কেলিয়ে চুরির দায় স্বীকার করার মতো করে বলে, চলোই না। আম্মু যদি মারতে আসে তুমি একটু বাঁচিয়ে দিও, চলো না এবার। দিঘিকে সঙ্গে নিয়েই শেষমেশ নিচে ডাইনিং স্পেসে আসে ঝিলমিল। নিচে পা রাখতেই দিঘির বুকের ভেতরটা আচমকায় ধপ করে ওঠে। খাবার টেবিলে চৌধুরী বাড়ির সবার সঙ্গে স্বয়ং বারিশও উপস্থিত। ফুটবল খেলা শেষে মেহেরাজি ওকে জোর করে ধরে এনে ডাইনিং টেবিলে বসিয়েছে। দুই বন্ধু মিলে কোনো কিছু নিয়ে কথা বলছে আর খাচ্ছে। একটু করে নামতে দেখেই বারিশ বেশ সহজ গলায় বলে ওঠে, কে রে, কেমন আছিস? দিঘি নিজের ভেতরের অস্বস্তিটুকু আড়াল করে আমতা আমতা করে জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো? ভালো। বারিশের সংক্ষিপ্ত উত্তর। ঝিলমিল আর দিঘি দুজনে গিয়ে টেবিলের খালি আসন দুটোই বসে পড়ে। একে একে পরিবারের বাকি সবাই ডাইনিংয়ে এসে নিজ নিজ জায়গায় বসে। টেবিলে চামচ প্লেটে টুংটাং শব্দের সাথে টুকটাক কথাও চলতে থাকে। নাজমা বেগম হঠাৎই পেছন থেকে এসে ঝিলমিলের কানটা হালকা মোচড় দিয়ে রাগান্বিত স্বরে বলেন, এবার আমি এই পেয়ারা গাছটা কাটবো, তোকে কিছু বলবো না। আম্মু, সবার সামনে এমন ডাইনির মতো চিল্লাফালা কেন করো বলো তো? একদম মুখে মুখে তর্ক করবি না, চুপচাপ খা এখন। নাজমা বেগম প্লেটে ভাত বেড়ে দিতে দিতেই ধমক দেন। এতক্ষণ শান্ত থাকা আলতাফ চৌধুরী এবার মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বলেন, এসএসসিতে তো কোনো মতে টেনে টুনে পাস করেছো। এসএসসি শুরু থেকেই কিন্তু একদম মন দিয়ে প্রিপারেশন নিতে হবে। এবার যদি A+ না আসে আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব, বলে রাখলাম। এতক্ষণ শান্ত থাকা আলতাফ চৌধুরী এবার মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বলেন, আগে কলেজে ভর্তি তো হয়ে নিই আব্বু, একদম ফাটিয়ে প্রিপারেশন নিব, দেখো নিও তুমি। পাশে বসা মেহেরাজ ঝিলমিলের কাছে জানতে চায় সে কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক। ঝিলমিল বেশ চটপটে ভঙ্গিতেই শহরের নাম করা একটি কলেজের নাম উল্লেখ করে। চুপচাপ খেতে থাকা বারিশ ক্ষণিকের জন্য হাতের লোকমাটা মুখের কাছে নিয়ে স্তব্ধ হয়ে যায়। খাওয়া থামিয়ে সে গভীর কোনো ভাবনায় ডুবে পড়ে। তার এই ভাবনা দেখে মেহেরাজ ডেকে ওঠে, কি হলো দোস্ত, থামলি কেন? আর খাবো না, বাসে ফিরতে হবে আমার। বলেই বাড়ির সবাইকে অবাক করে দিয়ে চেয়ার ছেড়ে সোজা দাঁড়ায়। পকেট থেকে টিস্যু বের করে হাত মুছতে মুছতে সে ডাইনিং রুম থেকে বের হয়ে যায়। ওর এই হুট করে চলে যাওয়াটা টেবিলে বসা কাউকে কথা বলার সুযোগই দেয় না। বাড়ির সদর দরজা দিয়ে বের হতেই চৌধুরী বিলায় প্রবেশ করে তাহসান। মেহেরাজ ওকে দরজার কাছে দেখতে পেয়েই চড়া গলায় ডেকে এনে জোর করে খাবার টেবিলে বসিয়ে দেয়। তাহসান অবশ্য প্রথমে বসতে বেশ ইতস্ত করছিল, কিন্তু মেহেরাজের নাছোড়বান্দা জেদের কাছে শেষমেশ তাকে হার মানতেই হয়। দিঘি তাহসানকে টেবিলে বসতে দেখে চোখ সরু করে জিজ্ঞেস করে, তুমি আজ এত দেরি করে আসলে যে? তাহসান বেশ ভদ্রতার সাথেই মাথা নিচু করে উত্তর দেয়,
জি ম্যাম, অফিসে আজ কাজের চাপ একটু বেশি ছিল, তাই লেট হয়ে গেল। তাহসানের মুখে এই যান্ত্রিক কথাবার্তা শুনে দিঘির মুখটা এমন হলো যেন খুব বিরক্ত হলো তাহসানের কথায়। সে আবারও মনোযোগ দিয়ে খেতে থাকে। শাহরিয়ার ভিলাতে এসে বারিশ নিজের পরিবারের সবার সঙ্গে পুনরায় খেতে বসেছে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে সে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, প্রফেসরের জব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। কথাটা শোনা মাত্রই টেবিলের সবাই আকাশ থেকে পড়ে। চর্ণা বেগম হাতের জলের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে তিনি তীব্র অবাক হয়ে বলেন, হঠাৎ এই অদ্ভুত সিদ্ধান্ত কেন? শেহরিয়ারদের ছেলে হয়ে তুমি শেষে কিনা প্রফেসরের চাকরি করবে? কেন, শিক্ষকতা করা কি খুব খারাপ কোনো কাজ? বারিশ নিজের প্লেট থেকে চোখ না তুলেই শান্ত গলায় পাল্টা প্রশ্ন করে, তাহলে আমাদের এই বিশাল বিজনেস কে দেখবে? এত বছর ধরে কারা দেখছে? বারিশের গলায় অদ্ভুত এক নির্লিপ্ততা। এতদিন যা হয়েছে হয়েছে, এখন থেকে তুমিও পুরো দমে হাল ধরবে। হ্যাঁ, অবশ্যই ধরবো, তবে পার্ট টাইম। বিজনেসের পাশাপাশি আমি যেটা করতে চাই সেটাই করব। ঝর্ণা বেগম ছেলের এই মুখের উপরে কথা বলা দেখে রেগে মেগে আরও কিছু বলতে যাবেন, তখনই বারিশ মেজাজ হারিয়ে ডাইনিং টেবিলে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। থালার চামচগুলো ঝনঝন করে কেঁপে ওঠে তার সেই চড়ের চোটে। বারিশ তাতে দাঁত চেপে গড়া গলায় সতর্ক করে দেয়, আমি এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না আম্মা। অতীতে আমার উপর জোর খাটানোর ফলাফল কী হয়েছিল তা আশা করি তোমরা কেউ ভুলে যাওনি। ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক। প্লেটের বাকি খাবার ওখানেই ফেলে রেখে চেয়ারটা ঝটকা মেরে পিছনে ঠেলে নিজের ঘরের উদ্দেশ্যে হনহন করে চলে যায় বারিশ। ডাইনিং রুমে তখন পিনপতন নীরবতা। ঝর্ণা বেগম নিজের বড় ছেলে আর স্বামীর দিকে তাকিয়ে বলেন, দেখলে তো, 7 বছর পার হয়ে গেল, কিন্তু একটুও বদলায়নি। দুপুরের তপ্ত রোদ মাথায় নিয়ে এক ছুটেই আসছে ইরান। চারপাশের কাঠফাটা গরম কিংবা ক্লান্তির কোনো তোয়াক্কা নেই তার। উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ঝিলমিলের বাড়ি পৌঁছানো। মেয়েটার সে কি উম্মাতাল তোর। দূর থেকে দেখলে মনে হবে না জানি কি এক আকাশ ভেঙে পড়া অঘটন ঘটে গেছে। তীব্র বেগে ছুটতে ছুটতেই সে একসময় চৌধুরী ভিলার প্রধান ফটকে ধপাস করে ঠেলে ভেতরে ঢোকে। সেখানে 1 সেকেন্ডের জন্য দম নিয়ে আবারও পদাতিকে গতি বাড়ায় সদর দরজার দিকে। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক বারান্দার সিঁড়িটা পার হতে গিয়ে। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছাতেই হুট করে লোহার মতো শক্ত এক মানবদেহের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায় সে। ধাক্কার তীব্রতা এতটাই লাগামহীন ছিল যে বেসামার ইরান কয়েক কদম পিছিয়ে যায় এবং দাঁতের মাড়ি কেটে নোনা রক্তের স্বাদ পায়। যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে, 2 হাতে নিজের মুখ চেপে ধরে ইরান। চোখ জোড়া মিলতেই তার দৃষ্টি সীমানায় ভেসে ওঠে এক অচেনা যুবক। 2 হাত কোমরে গুজে রীতিমতো অগ্নিয় দৃষ্টিতে সে তাকিয়ে আছে এই অনাহত অতিথির দিকে। যুবকটি বেশ রাগান্বিত স্বরেই ধমকে ওঠে, চোখ কি কপালে থাকে তোমার? এইভাবে দিক বেদিক জ্ঞান হারিয়ে এসে গায়ের ওপর পড়ছো। কে তুমি? ইরান মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে নিথর, স্তব্ধ, বাক্রুদ্ধ। চোখের সামনে পুরুষালী অবয়ব, সুগঠিত চেহারা আর চোখের সেই ধারালো চাউনি দেখে সে এক নিমিষেই সব ব্যথা ভুলে গেছে রমণী। রূপের এমন এক পশলা রাজকীয় ঝলকানি দেখে মুগ্ধতায় তার ভিতরের সমস্ত হিতাহিত জ্ঞান যেন উড়ে গিয়েছে। মেহেরাজ ইরানের এই অবশ ভাব দেখে ওর চোখের সামনেই নিজের ডান হাতটা নাড়াতে থাকে। এই যে, হ্যালো, তোমাকে বলছি, কোন দুনিয়ায় আছো? কে তুমি? তবুও কোনো সারা শব্দ নেই মেয়েটার। ইরান তখনও পলকহীন চোখে এক ধ্যানে তাকিয়ে জাদুমুগ্ধের মতো যুবকের রূপসুধা গিলতে ব্যস্ত। মেহেরাজ এবার নিজের বিরক্তি চরমে পৌঁছে গেল। বিরক্তিতেই জ উচ্চারণ করে বেশ চড়া গলায় ধমকে ওঠে, আজব তো, একে তো ঝড়ের মতো এসে গায়ের ওপর আছাড় খেলে, তার উপর একটা ভদ্রতা সূচক সরি পর্যন্ত না বলে বোকার মতো দাঁড়িয়ে আছো। সে আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইরানের কাঁধে হাতে দিয়ে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলে, তোমাকেই বলছি, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? কাঁধের ঝাঁকুনিতে এতক্ষণে যেন মোহচ্ছন্ন ঘোর কাটে ইরানের। হুঁশ ফিরতেই অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি।
খেয়াল করবে কিভাবে? এমন পাগলা ঘোড়ার মতো ছুটলে তো দেওয়ালের সাথে ধাক্কা খেলেও টের পাবে না। মেহরাজ বেশ ঝাঁঝালো গলায় শুধায়। ইরান অবশ্য ওনার সেই রুক্ষ মেজাজকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো ডাগর চোখে চরম মুগ্ধতা মিশিয়ে জিজ্ঞেস করে, সরি বললাম তো। তা আপনি কে বলুন তো? নিজের পরিচয় দেওয়ার আগে অন্যের তল্লাশি নেওয়াটা কেমন স্বভাব? আগে বলো তুমি কে? লোকটাকে রাখতে দেখে ইরানের ঠোঁটের কোণে একটা চওড়া হাসির রেখা ফুটে ওঠে। আমি ইরান, তানজিম সুনহেরা ইরান। মেহরাজ কপালে একরাশ বিরক্তির ভাঁজ ফেলে বলে, আমি তোমার নামের ব্যাকরণ জানতে চাইনি, পরিচয় জানতে চেয়েছি। এই ভর দুপুরে চৌধুরী বাড়িতে এমন তাণ্ডব খাড়া করার কারণটা কি? কারণ থাকবে না কেন? এটা তো আমার জানে দোস্ত, আমার বান্ধবী বাসা। কে তোমার বান্ধবী? ঝিলমিল। এবার তো আপনার জেরা শেষ। এখন দয়া করে বলুন ভাইয়া, আপনি কে? নিজের গায়ের শার্টটা একটু ঠিক করে নিয়ে অত্যন্ত গম্ভীর্যের সাথে ঘোষণা করলো মেহরাজ। ঝিলমিলের চাচা। সম্পর্কে আমি ওর চাচা হই। সো ইউ কল মি চাচ্চু, নট ভাইয়া। মাথায় রেখো। কথাটা শেষ করে মেহরাজ এক চুল সময় নষ্ট না করে ওখানে পাশ কাটিয়ে হনহন করে বাড়ির ভেতরে চলে যায়। ইরান তাকে আটকানোর বা নতুন কোনো প্রশ্ন করার সুযোগই পায় না। সে মুখ কালো করে নাক কুঁচকে ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, বলেই হলো চাচ্চু। এত হ্যান্ডসাম ছেলেকে চাচ্চু ডাকতে আমার বইয়ে গেছে। দূর দিগন্তে মেহরাজের মিলিয়ে যাওয়া পানি চেয়ে দীর্ঘশ্বাস ফেলে ইরান। অবচেতে নেই ফানি টোনে কপাল চাপড়ায়, এমন খাসটা চোখ দিছে আল্লাহ। রাস্তার কুত্তা বিলাই বাদে যারে দেখি তারে ভাল লাগে। ধ্যাত। কি হয়েছে? কি বলিস এসব? নাজমা বেগম ইরানকে দেখতে পেয়ে শুধালেন, কিছু না আন্টি। ঝিলু কই? ঘুমাচ্ছে এখনো? দুপুর 12টা বাজছে, এখনো ওঠুনি? না, মহারানীর তো সে। ইরান সিঁড়ি বেয়ে উপরে ঝিলমিলের ঘরের দিকে রওনা দিল। দরজায় নক করিয়ে ভিতরে ঢুকতেই দেখলো পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। দিনের আলো বাইরে রাজত্ব করলেও ঘরের ভেতরে যেন মাঝরাতে নেমে এসেছে। ইরান মুখ বাঁকিয়ে অন্ধকার ঘরের ভেতরে পা রাখল। সোজা গিয়ে জানলার ভারী পর্দাগুলো দুপাশে দু হাতে সরিয়ে দেয়। জানলার পাল্লাগুলো মেলে দিতে দুপুরের কড়া রোদ এসে সোজা আছড়ে পড়ল বিছানায় শুয়ে থাকা ঝিলমিলের মুখের উপরে। মুখ কুঁচকে মাথার উপরে থাকা কোলবালিশটা টেনে নিজের মুখে চেপে ধরল সে। ইরান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চড়া গলায় ডাকলো, এই ছিল ওট বলছি। বেলা 2টো তো, দুপুর গড়াতে চলো। আর তোর এখনো ঘুম ভাঙছে না? ওঠ এবার। ঝিলমিল কোলবালিশের নিচ থেকে এই ঘুম জোড়ানো বিরক্ত গলায় কোনো মতে আওড়ালো, ধুর, ডিস্টার্ব করিস না তো, ঘুমোতে দে। ওঠ তাড়াতাড়ি। শোন কি হয়েছে, তোর আর আমার আলাদা আলাদা কলেজে চান্স এসেছে। ইরান ঝিলমিলের গায়ের উপর থেকে কোলবালিশটা সরিয়ে দিয়ে বলল। আলাদা কলেজে নাম আসার কথা শুনেই ঝিলমিল ঝড়ের গতিতে বিছানায় উঠে বসলো। চোখ দুটো বড় বড় করে শুধালো, কি সত্যি এক কলেজে আসেনি? ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, মিথ্যা। তোর আর আমার একই কলেজেই সিট পড়েছে, একদম আমরা যেটা চেয়েছিলাম ওটাতেই। এজন্যই তোকে বলতে এসেছি, তুই তো আর এসব চেক করে দেখবি না। ঝিলমিল ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে ইরানকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো হয়েছে। ইস, আমার স্বপ্নের কলেজ, তাও আবার তুই আমি একসাথে। আমি যে কত খুশি তোকে বোঝাতে পারবো না আমি। ইস। ইরান মৃদু হেসে বলল, এখন গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়, খচ্চর কোথাকার। ঝিলমিল ওয়াশরুমে গেল। এর মাঝেই নাজমা বেগম এসে দুই বান্ধবীর জন্য দুপুরের খাবার রেখে গেলেন। একটু পরে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো ঝিলমিল। ইরান তাকে বের হতে দেখেই বলল, তোর চাচু যে এসেছে আমি তো বলিসনি। বললে কি করতি? উল্টো বলতি এসেছে তো কি হয়েছে, এখন আমি নাচবো নাকি? এই কারণেই বলিনি। খেতে খেতে জবাব দিল ঝিলমিল, কি জানি তোর চাচু যে। কথাটুকু বলেই থেমে গেল ইরান। ঝিলমিল চিবানো তাকিয়ে থামিয়ে জিজ্ঞেস করলো, আমার চাচু কি? কিচ্ছু না। কলেজ জীবন কিভাবে কাটাবি সেটা বল। কিভাবে আবার পড়বো? শুধু পড়ার উপর থাকবো? একদম সেরাদের সেরা স্টুডেন্ট হব আমি। দেখিস তুই, আগের মতো ফাঁকিবাজি আর করবো না। এইচএসসিতে A+ আনবো। ইরান খাওয়া থামিয়ে ঝিলমিলকে বেশ খুঁটিয়ে দেখল।
ঝিলমিল কপাল কুঁচকে বলল, একদমই এভাবে দেখবি না আমার দিকে। তুই জাস্ট দেখিস নিজেকে কেমন বদলে ফেলি। শুধু তুই নোস, আমার আম্মু পর্যন্ত নিজের মেয়েকে চিনতে পারবে না। দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ গল্প করলো। বিকেল গড়ানোর আগেই ইরান বিদায় নিলে ঝিলমিল লিভিং রুমের দিকে এলো। সেখানে পা রাখতেই ফুপি আর দাদিমার চড়া গলায় তপ্ত কথা কাটাকাটি তার কানে এলো। আমার মতামত না নিয়ে হুট করে এভাবে একজনকে ধরে এনে বিয়ে দেবে আর আমি মুখ বুঝে মেনে নেব? দেখি তীব্র ক্ষোভ নিয়ে বলল। নূরজাহান চৌধুরী থমকে উঠলেন। মুখ সামলে কথা বলো দিঘি। একজনকে ধরে এনে মানে কি? বারিশের মতো একটা ছেলেকে তুমি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো? তোমাদের কাছে ওকে রাজপুত্র মনে হতেই পারে, কিন্তু আমার কাছে ওকে ভালো লাগে না। ওর চাল চলন, ওই অহংকারী ভাব দেখলে আমার অসহ্য লাগে। সারাটা খুন মুখটা এমন করে রাখে যেন এই দুনিয়ার কোনো কিছুই তার মন মতো হয়নি। আমি এমন তেতো স্বভাবের মানুষকে বিয়ে করতে পারবো না। ও আগে কেমন ছিল সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখন স্বাধীন চেতা হওয়ার শখ। ভার্সিটির ছেলেদের সঙ্গে আড্ডায় বসে সিগারেট ফুঁকতেই তোমার বেশি ভালো লাগে। নূরজাহান চৌধুরী কথাটা শেষ করতে না করতেই দিঘি তীব্র দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। এই গোপন খবরটা যে এই মেয়েকে দাদিমার কানে তুলেছে, মানে এই মেয়ে দাদিমার কানে তুলেছে, তা নিয়ে দিঘির মনে কোনো সন্দেহ নেই। হুবেকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে দেখে ঝিলমিল ভয়ে দুপাশে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছুই বলেনি, কিন্তু দিঘি সেদিকে পাত্তা না দিয়ে আবারও বলল, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। না করলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার সব খরচ চালানো আমি বন্ধ করে দেব। নূরজাহান চৌধুরীর কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মতো কঠোর মা জানার কারো না হয়। আজ বাবা বেঁচে থাকলে কখনোই আমার সাথে এমন জোর জবরদস্তি করতেন না। পরিস্থিতি শান্ত করতে ঝিলমিল আমতা আমতা করে মাঝখান থেকে বলে উঠল, এমন করছো কেন ফুপি? বাড়ির চাচু খারাপ কোথায়? মানুষ হিসেবে তো বেশ ভালোই। ঝিলমিলের কথায় দিঘি যেন আরও সে তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলে উঠল, তোর এতই যখন ভালো লাগে তুই গিয়ে বিয়ে কর। ঝিলমিল চট করে মাথা নিচু করে নিল। ওষ্ঠাধর কামড়ে অত্যন্ত মৃদু স্বরে বিড়বিড় করল, আমি কিভাবে? মানে উনি তো চাচু হন। বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা এখান থেকে। তুমিও আর একটা কথাও বাড়াবে না। আমি এই বিষয়ে আর কোনো অজুহাত শুনতে ইচ্ছুক নই। শহরের এক অভিজাত জিমনেশিয়ামে ভারী ওয়েট তোলার ধাতব শব্দ আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা রক মিউজিকের তালে তালে ঘাম ঝরাচ্ছিল কয়েকজন যুবক। বারিশ, মেহেরাজ আর ওদের আরও কয়েকজন বন্ধু মিলে আজ উইকেন্ডের জিম সেশনটা বেশ জমিয়ে তুলেছে। বারিশ একটা ভারী বারবেল হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বাইসেপস কার্ল করছিল। কপালে জমে থাকা ঘাম বেয়ে পড়ছে চিবুক বেয়ে। ওর শরীরের গড়নে যে পরিমিত যত্ন আর কঠোর পরিশ্রমের ছাপ আছে তা এই মুহূর্তে বেশ স্পষ্ট। তার ঠিক পাশেই মেহেরাজ ট্রেডমিলে রানিং শেষ করে গতি কমিয়ে দিল। তাওয়াল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে সে বারিশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কি রে, আজ কি জিমেই রাত পার করার ইচ্ছে আছে? যে গতিতে ওয়েট বাড়াচ্ছিস, লিগামেন্ট ছিঁড়বি নাকি? মেহেরাজের কথায় বেঞ্চ প্রেসে শুয়ে থাকা ওদের আরেক বন্ধু নীল বুক ভরে শ্বাস নিয়ে ওয়েটটা স্ট্যান্ডে তুলে রাখলো। তারপর উঠে বসে বলল, বাদ দে মেহেরাজ, চৌধুরীর হবু জমে বলে কথা। বিয়ের আগে বডি তো একটু ফিট রাখতেই হবে। বারিশ নিজের কাজেই মগ্ন। বন্ধুদের হাসাহাসি আর খোঁচাখুচি যেন ওনার কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। সে অত্যন্ত মনোযোগের সাথে লাস্ট সেটটা শেষ করার দিকেই নজর দিচ্ছে। ঠিক তখনই বেঞ্চের উপরে রাখা ওনার ফোনটা ভাইব্রেট করে কেঁপে ওঠে। একটা নতুন মেল এসেছে। বারিশ বারবেলটা সাবধানে স্ট্যান্ডে লক করে রেখে উঠে বসলো। কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফোনটা হাতে নেয়। সেদিন একটা কলেজে প্রফেসরের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। স্ক্রিনে আসা মেলটা মূলত সেই কনফার্মেশনের লেটার। ওর অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল হয়েছে। সেটা শুধু কলেজ না, কলেজ ভার্সিটি দুটোই।
মেলটা দেখে বাড়ির শান্ত হয়ে উঠে দাঁড়ালো। টাওয়েল দিয়ে ঘাড় আর মুখের ঘাম মুছতে মুছতে সবার উদ্দেশ্যে বলল, আমি কলেজে জয়েন করেছি। এতক্ষণ যে যার মতো আড্ডা দিচ্ছিল আর হাসাহাসি করছিল। বারিশের এই আকস্মিক ঘোষণায় সবার হাসির রোল এক লহমায় থেমে গেল। প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। নীল হাতের পানির বোতলটা নামিয়ে রেখে চোখ কপালে তুলে বলল, কলেজে মানে? আর ইউ প্ল্যানিং টু গেট অ্যাডমিটেড ইনটু কলেজ এগ্রিন অ্যাট দিস এজ? তুই আবার কলেজে ভর্তি হবি কেন? স্টুডেন্ট হিসেবে নয়, শিক্ষক হিসেবে। বাড়ির শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে নিতে নিতে নির্লিপ্ত গলায় বলল, সুস্থ আছিস তুই? তুই করবি শিক্ষকতা? মানে সিরিয়াসলি বারিশ? এত নাটক করছিস কেন? নাটক তুই করছিস। তোদের এত বড় পারিবারিক ব্যবসা আছে, তার উপর তোর আর আমার যৌথ অর্থায়নে কানাডায় একটা আইটি স্টার্টআপ কোম্পানি আর রিয়েল এস্টেটের প্রজেক্ট চলছে। এসব প্রজেক্ট ছেড়ে তুই কলেজে গিয়ে শিক্ষকতা করবি? আর শোন, এখন আবার বলিস না কানাডায় প্রজেক্ট দুটো আমাকে একাই হ্যান্ডেল করতে হবে, কারণ আমার নিজেরও পারিবারিক ব্যবসা আছে। এখন থেকে সেটাও আমাকে ফুল টাইম দেখতে হবে। আমি কি তোকে একবারে বলেছি এসব ছেড়ে দেব? সব থাকবে, সাথে আমি যেটা চাই ওটাও। মেহেরাজ কিছুক্ষণ ওর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, মানে তুই সত্যি জব করবি? হ্যাঁ, বাচ্চাদের পড়াবো। বারিশ আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করল না। কাঁধে ব্যাকপ্যাকটা ঝুলিয়ে জিম থেকে বেরিয়ে এলো। পার্কিং লটে এসে 2 দিন আগে কেনা নিজের ডুকাটি প্যানিকেল বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। বাসার সামনে এসে বাইক থামাতেই জারিফ প্রায় দৌড়ে ওর সামনে চলে এলো। ও বেশ উত্তেজিত গলায় বলল, তোমার অপেক্ষাতেই ছিলাম চাচ্ছু। বাইকটা একটু দাও না, বন্ধুদের সাথে রাইডে যাব। বলতে বলতেই সে বারিশের মাথা থেকে হেলমেটটা টেনে নিয়ে নিজের মাথায় পরে ফেললো। বারিশ এক মুহূর্তের জন্য ওর কাণ্ড দেখলো, তারপর কোনো কথা না বলে হেলমেটটা পুনরায় জারিফের মাথা থেকে খুলে নিজের হাতে এনে বলল, তোর না নিজস্ব একটা বাইক আছে? আরে ধুর, আমারটা তো সাধারণ একটা 150 সিসির বাইক, আর তোমার এটা তো আস্ত একটা দানব। বন্ধুদের সামনে একটু ভাব মারবো, তোমারটা দাও প্লিজ চাচ্ছু। সরি, ইউ নো মাই রুলস অ্যান্ড নেভার শেয়ার মাই পার্সোনাল স্টাফ। তাই বলে আমাকেও দিবে না? আমি তো তোমার ছেলের মতোই, দাও না প্লিজ, জাস্ট একটা চক্কর দিয়ে চলে আসবো। নিজের ছেলে হলেই দিতাম না, আর তুই তো ছেলের মতো। বেশি শখ থাকলে তোর বাপকে গিয়ে বল এমন একটা কিনে দিতে। এটা আমি নিজের টাকা কিনেছি, কাউকে দেবো না। সর। সোজা সাপটা ঠান্ডা গলায় বলল বারিশ। জারিফ প্রচণ্ড বিরক্ত আর ক্ষোভ ভরা চোখে চাচাকে বাসার ভিতরে ঢুকে যাওয়া দেখল। ও বিড়বিড় করে গালিও দিল। এদিকে লিভিং এরিয়াতে পা রাখতেই জারিফের ছোট বোন জারিন চাচার পথ আটকে দাঁড়িয়ে গেল। গম্ভীর মুখে বলল, তুমি খুব খারাপ চাচু। কেন? আমি কি করেছি? এত বছর পর তুমি বিদেশ থেকে এসেছো, অথচ আমাদের জন্য কিছুই আনোনি। আবার বাইরে গেলেও আমার জন্য একটা চকলেট পর্যন্ত নিয়ে আসো না। 8 বছরের জারিন খুব করুণ গলায় নিজের অভিমানটাকে উগড়ে দিল। বারিশ মেয়েটার ওইটুকুন অভিমান মুখের দিকে তাকিয়ে একটু নরম হলো। জারিনকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমি যখন কানাডায় ছিলাম তখন তো তুই একদিন আমার সঙ্গে ফোনে কথা বললি না। একটাবার বললে আর যাই হোক তোর জন্য কিছু একটা নিয়ে আসতাম। তাই বলে এমন খালি হাতে কেউ বিদেশ থেকে আসে বারিশ? 7-7টা বছর পর তুমি দেশে ফিরলে, অথচ পরিবারের মানুষগুলোর জন্য একটা সুতোও আনলে না। রান্নাঘর থেকেও শিউলি বেগম বের হতে হতেই বললেন। বাড়ি শিউলি বেগমের কথার কোনো উত্তর দিল না। ও সত্যি একটা কানাকড়িও আনেনি। নিজের প্রয়োজনীয় কয়েকটা কাপড় একটা ব্যাগে পুরে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে। বিদেশ থেকে ফিরতে হলে যে সবার জন্য উপহার কিনতে হয়, এই সাধারণ জাগতিক নিয়মটা ওর মাথাতেই আসেনি। অবশ্য মেয়েটা ওকে শপিং মলে নিয়ে গিয়ে অনেক জোর করেছিল সবার জন্য কেনাকাটা করতে, কিন্তু বারিশ তখন মেহেরাজের কথায় পাত্তাই দেয়নি। ওর ভাবনার মাঝেই জারিন মুখ ফুলিয়ে আবারও বলে উঠল, ঝিলমিলাপুর চাচ্ছু বিদেশ থেকে ওদের সবার জন্য কত কি এনেছে। ঝিলমিলাপুকে অনেকগুলো সুন্দর সুন্দর পুতুল দিয়েছে, আর তুমি আমার জন্য একটা পুতুলও আনলে না। ঝিলমিল নামটা শুনতেই বারিশের মুখের ভাব এক নিমিষেই বদলে গেল। ও ভ্রু কুঁচকে জারিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,
ঝিলমিলকে তুই আপু ডাকিস? হ্যাঁ আপুই তো। জারিন মাথা তুলিয়ে বলল। বারিশের মনের ভেতরে কৌতূহলটা আর একটু তাড়া দিয়ে উঠল। ও গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ওর পুতুল ভালো লাগে বুঝছে? হ্যাঁ একটু আগেও তো আমাদের বাসায় এসেছিল। কেন চাচ্চু, তুমি কিনে দেবে? জারিন বেশ আশাবাদী চোখে ওর দিকে তাকালো। বারিশ কিছু বলার আগেই শিউলি বেগম বললেন, আর মানুষ পেলি না জারিন, যে তোকে কিছুই কিনে দেয় না, সে আবার ঝিলমিলকে পুতুল কিনে দেবে? ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। এবার কি আমি রুমে যেতে পারি? বাড়ির শিউলি বেগমের কথার কোনো জবাব দিল না। ও জারিনের গালটা হালকা টিপে দিয়ে বলল। জারিন কিছুক্ষণ বড় বড় চোখ করে নিজের অদ্ভুত চাচার দিকে তাকিয়ে থেকে অবশেষে মাথা নাড়ালো। কেমন মানুষ ভাই, একবারের জন্য বললও না যে এরপর যখন বাইরে যাব তোমার জন্য পুতুল নিয়ে আসবো। বারিশ নিজের ঘরের দিকে যেতে যেতে বউয়াকে কফির অর্ডার দিল। রুমের ভেতরে পা রেখে গা থেকে শার্টটা আলগা করতেই খোলা বেলকুনির ওপাশ থেকে ভেসে এলো বাংলা গানের এক মৃদু স্বর। বারিশের শটান কপাল জুড়ে সূক্ষ্ম এক কুঞ্চন রেখা জাগলো। খানিকটা কৌতূহল নিয়ে সে ধীর পায়ে এগিয়ে পা বাড়ালো। ডান হাতে তখন বুয়ার রেখে যাওয়া ধোয়া ওটা কফির মগ। বেলকুনির রেলিং ঘেঁষে দাঁড়াতেই ওপর তলার দিকে চোখ আটকে গেল যুবকের। সেখানে ছাদের কিনারায় নীল রঙের একটি টি শার্ট আর জিন্সের স্কার্ট পরা এক কিশোরী আপন খেয়ালে নাচতে ব্যস্ত। মাথার উপরে মেঘ জমেছে, দু এক ফোঁটা শ্রাবণ বিন্দু ঝরে পড়ছে। ছাদের দরজার পাশে রাখা ছোট্ট সাউন্ড বক্সে গান বাজছে, আর সেই তালের সাথে তাল মিলিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে চলেছে চৌধুরী বাড়ির নাতনি ঝিলমিল। মেয়েটি তখন বারিশের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলেও তার চিন্তা এক সেকেন্ডও ভুল হলো না। ছিপছিপে গরম কাঁচা দুধে আলতা মেশানো ফর্সা গায়ের রং আর পিঠ অবধি এলিয়ে থাকা চুল, এটা সেই অবাধ্য মেয়েটা ছাড়া আর কে? ওর নাচের চেয়ে হাত পায়ে ছটফটানি আর লাফাঝাপাই বেশি স্পষ্ট হয়ে উঠছে। নাচছে কম, লাফাচ্ছেই বেশি। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। ঝিলমিল? বাড়ি সানমনে নামটা উচ্চারণ করলো। ঘাটটা সামান্য উঁচিয়ে ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে রইল সে। গানের তালের সাথে মিলিয়ে মেয়েটা সত্যি সত্যি যেন কোনাকুনি কোনো দিকে চলে গেল, একদম বারিশের চোখের আড়ালে। বারিশ কফির মগটা রেখে ঝটপট রুম থেকে বের হয়ে নিজের বাসার ছাদের দিকে গেল। সে নিজেও জানে না কেন সেখানে যাচ্ছে। ছাদের শেষ ধাপে পা রাখতেই পুরো অবয়বে কিশোরটি ধরা দিল তার চোখে। চঞ্চল ঝর্ণার জল ছলছলে মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়। মেয়েটি এখন আর নাচছে না, ছন্দ থেমে গেছে তার। ফুল গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে সে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। তারপর ফুলগুলো হাত দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে নিজের উপরেই ছড়িয়ে দিল পাপড়ির বৃষ্টির মতো। ঝিলমিল দাঁড়িয়ে আছে ওদের ছাদের একদম অপর প্রান্তে, আর বারিশ শেহেরিয়ার ভিলার এক অংশে। তাদের ছাদের কোনো রেলিং নেই, সে নিজেও একদম সীমানার কাছাকাছি চলে এসেছে। এবার সে দেখলো মেয়েটা রেলিংয়ের উপরে উঠে শূন্যে পা ঝুলিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে। এক মুহূর্তের অসতর্কতায় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারিশের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। সে হাত বাড়িয়ে মেয়েটাকে বাধা দেওয়ার জন্য চিৎকার করতে চাইল, কিন্তু যা অঘটন ঘটার তা বারিশের সঙ্গেই ঘটে গেল। ভেজা ছাদের শ্যাওলা পড়া পিচ্ছিল মেঝেতে পা পিছলে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারালো সে। শরীরটা ছিটকে চলে গেল শূন্যে। বারিশের গলা চিরে তখন শুধু একটা শব্দই বেরিয়ে এলো, What the fuck? ধপাস করে বস্তা পড়ার মতো বিকট শব্দ হলো। বাড়ির নিচে কনস্ট্রাকশনের কাজের জন্য রাখা ছিল এক মোটা বালির স্তূপ। বাড়ির সজোরে গিয়ে আছড়ে পড়ল সেটার উপরে, একদম গেড়ে গেল। ডান হাতটা বালির
ভেতরে অদ্ভুতভাবেই মুচড়ে গেল। তীব্র একটা মোচড়ানির ব্যথা টের পেল ও। হাতটা নিশ্চিত মুচকে বা ভেঙে গেছে, কিন্তু সেই ব্যথাটা বেশিক্ষণ অনুভব করার সুযোগ সে পেল না। অত উপর থেকে আছাড় খাওয়ার চোট সরাসরি এসে লেগেছে ওর মাথায়। মাথার এক পাশটা যেন চচ্চর করে ফেটে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম হলো। চোখ মেলে তাকানোর চেষ্টা করলো বারিশ, তবে এক ঝাঁক জোনাপিট্টি পোকা ছাড়া কিছুই দেখল না। বিড়বিড়ালো, হিটিয়েট, স্টুপিড মেয়ে। ব্যথার তরঙ্গ শির দ্বারা বেয়ে মাথায় গিয়ে ধাক্কা দিতে লাগলো। মনে হলো মাথাটা শর্ট সার্কিট হয়ে চোখের সামনে জ্বলন্ত স্ক্রিন হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার মতো পুরো পৃথিবীটা 1 সেকেন্ডের মধ্যে ব্ল্যাক আউট হয়ে গেল। কোনো কিছু ভাবা বা বোঝার আর কোনো সুযোগই রইল না। মুহূর্তেই সব ফাঁকা, একদম ডিরেক্ট অজ্ঞান। বারিশের সেই আকাশ কাঁপানো তীব্র চিৎকার আর ঠিক তার পরপরই নিচে কিছু একটা পড়ার বিকট শব্দ শুনেই ঝিলমিলের কানে এসেছে। দ্রুত পায়ে দৌড়ে ছাদের ওই পাশের কিনারে এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখ করে ও দেখলো বালির ঢিপির উপরে 4 হাত পা ছড়িয়ে একজন নিথর হয়ে পড়ে আছে ফাইজান ভারী শেহরিয়ার। পরনের কালো স্লিভলেস গেঞ্জি আর ধূসর ট্রাউজারের উপরে বালির এমন আস্তরণ পড়েছে যে পোশাকের আসল রংটাই ঢাকা পড়ে গেছে। বালুগুলোতে মাখামাখি হয়ে একদম চেনা যাচ্ছে না। ও 2 হাতে নিজের মুখ চেপে ধরে পুরো বাড়ি মাথায় তুলে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ, বারিশ চাচু! হ্যাঁ হ্যাঁ, বারিশ চাচু তো মরে গেল। ঝিলমিল পাগলের মতো সিঁড়ি দিয়ে দৌড় লাগালো। ছাদ থেকে নিচে নামতে নামতে ও চিৎকার করে পুরো বাড়িকে জানান দিতে লাগলো, কোথায় তোমরা সবাই? ফুপি, তুমি কই? জলদি আসো, তোমার হোমওয়ার্ক তো শেষ। ঝিলমিল চেঁচালেও মেহেরাজ ছাড়া আর কেউ শুনতে পায়নি। দাদিমা আর আলতাফ চৌধুরী তখন অফিসে। নাজমা বেগম নিজের ঘরে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, দিঘিও নিজের ঘরে। তবে মেহেরাজ শুনলেও ভাতিজির চেঁচানোকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এদিকে ঝিলমিল যেন একটা আস্ত হেলিকপ্টার, ভো ভো করে ডানা মেলে সেকেন্ডের মধ্যে নিচে এসে ল্যান্ড করলো। এক ছুটেই বালির স্তূপের সামনে এসে বারিশের পাশে বসলো। নিচে পড়ে থাকা একটা ছোট্ট কাঠের টুকরো কুড়িয়ে নিয়ে বারিশের পেটে মৃদু খোঁচা মেরে বলল, চাচু বেঁচে আছেন আপনি? এখানে পড়ে গেলেন কিভাবে? এই চাচু! আরেকটা খোঁচা মারল সে। বারিশের কোনো সাড়া নেই। ঝিলমিল কাঠের টুকরো ফেলে দিয়ে বারিশকে ঠেলতে শুরু করলো। উঠুন, আমি হেল্প করছি। দেখি, উহ, আপনি মানুষ নাকি পাথর? মেহেরাজ চাচু, তুমি কি বের হয়ে আসবে? তোমার চাচু, তোমার বন্ধু কিন্তু মরে যাচ্ছে। বারিশের এই দানবীয় ওজনের বডি একা নাড়াতে গিয়ে ঝিলমিলের নিজেরই দম বেরিয়ে যাওয়ার অবস্থা হলো। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতেই ওপরের জানলার দিকে তাকালো। দুবারের একজনও বের হচ্ছে না। বারিশের দিকে একবার তাকিয়ে আবারও ওপরের দিকে মুখ করে চেঁচানো শুরু করলো, ও মেহেরাজ চাচু, তোমার প্রিয় বন্ধু এখানে চিৎপটাং হয়ে পড়ে আছে, জলদি বের হও, নইলে পরে কিন্তু ডেড বডি টানতে হবে। মেহেরাজ এবার ঘরের জানালার পর্দাটা সরিয়ে ঘাড় বাঁকিয়ে নিচের দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখলো তার প্রাণের বন্ধু ভেজা বালিতে মাখামাখি হয়ে হাত পা চারপাশে ছড়িয়ে নিথর হয়ে পড়ে আছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নেমে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে পৌঁছালো। বারিশের পাশে হাঁটু গেড়ে বসে ওর অবস্থা দেখে মেহেরাজের গলা শুকিয়ে কাঠ। ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর এই অবস্থা কিভাবে হলো? ঝিলমিল হাত দুটি উল্টে বলল, মনে হয় ছাদ থেকে পড়ে গেছে। কিন্তু কিভাবে? মেহেরাজের কণ্ঠে তীব্র অবিশ্বাস আর আতঙ্ক। আরে ধুর চাচু, কিভাবে পড়েছে সেটা পরে ভাবা যাবে, আগে তো বাঁচানোর ব্যবস্থা করো। বেঁচে থাকলে তার থেকেই না হয় সব শুনে নিও। মেহেরাজ বারিশের পালস পরীক্ষা করতে করতেই ঝিলমিলকে বলল, তুই দ্রুত যা, ওদের বাসায় সবাইকে ডেকে আন, ফাস্ট। চাচার কথা শোনা মাত্রই এক ছুটে শাহরিয়ার বাড়ির সবাইকে ডেকে আনলো ঝিলমিল। মুহূর্তের মধ্যেই হইচই পড়ে গেল পুরো বাড়িতে। তৎক্ষণাৎ বারিশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। মেহেরাজও সাথে গেল। ভাগ্যিস সেখানে বালুর স্তূপ ছিল। ভাগ্যিস, না হলে যে উঁচার সীমানা থেকে ছেলেটা পড়েছিল তাতে বেঁচে ফিরত কিনা সন্দেহ। জ্ঞান ফিরতেই বারিশের খুব বেশি সময় লাগলো না। ডক্টর পরীক্ষা করে জানালেন ভাগ্যিস ভালো হাত ভাঙেনি, তবে মারাত্মকভাবে মুচকে গিয়েছে, তাই একটা শক্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পায়েও এখানে সেখানে একটু একটু ছিলে গেছে। সতর্কতা স্বরূপ ডক্টর ওকে এক রাত হাসপাতালেই
অবজারভেশনে থাকতে বললেন। কেবিনের বেডে আছোয়া হয়ে শুয়ে আছে ফাইজান, বারিশ, শাহরিয়ার। দৃষ্টি সামনের দেয়ালে দিকে স্থির, মুখাবয়ব প্রচণ্ড গম্ভীর আর থমথমে। ঝর্ণা শাহরিয়ার ছেলের পাশে বসে আক্ষেপের সুরে বললেন, তুমি আর কত জ্বালাবে তরঙ্গ? দেশে ফিরেই একটা নতুন কাণ্ড ঘটিয়ে বসলে। তোমার মতো এত বড় ধাড়ি ছেলে ছাদ থেকে কিভাবে পড়ে যেতে পারে? মায়ের কথাগুলো মায়ের এতগুলো কথার পিঠে বারিশ একটা শব্দ উচ্চারণ করল না। করার মতো কথা কি এটা? লজ্জার বিষয় তো। ঝর্ণা বেগম থামলেন না। দাঁড়িন পড়ে গেলেও না হয় মানতে পারতাম, তুমি তুমি কিভাবে? চঞ্চল শাহরিয়ার স্ত্রীর কাঁধে হাত রেখে থামিয়ে দিলেন। এবার বাদ দাও তো, খারাপ কিছু ঘটেনি, ছেলেটা যে বেঁচে আছে এটাই অনেক। হতেও তো পারতো। এমন আস্ত একটা ছেলে হুট করে কিভাবে ছাদ থেকে টপকে পড়ে যায় আমার মাথায় আসে না। ঝর্ণা বেগমের উদ্বেগ যেন কমছেই না। ফারহান শাহরিয়ার ভাইয়ের বেডের কাছে এগিয়ে এসে একটু কৌতূহলী গলায় বলল, ভাই, তুই হুট করে ভর দুপুরে ছাদে গিয়েছিলি কি করতে? এবার আর নিজের রাগ আর বিরক্তি একটাও ধরে রাখতে পারল না বারিশ। এমনিতেই মেজাজ সপ্তমে চড়ে আছে, তার উপর এই একই প্রশ্ন বারবার শুনতে শুনতে মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ খেকিয়ে উঠে বলল, নাচতে গিয়েছিলাম, নাচতে নাচতে পড়ে গেছে, হয়েছে, এবার বের হও এখান থেকে, সবগুলো রুম থেকে বের হও। তার আকস্মিক গর্জন আর রুক্ষ মেজাজে কেবিনে থমথমে নীরবতা নেমে এলো। পরিস্থিতি সামাল দিতে মেহরাজ সবার উদ্দেশ্যে বলল, চাচা চাচি, আপনারা এবার বাসায় ফিরে যান, আমি ওর সঙ্গে আছি, আপনারা গিয়ে একটু রেস্ট করুন। ঝর্ণা বেগম ছেলের রুক্ষ মুখের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। ফারহাদ তার ছেলে জারিফকে হাসপাতালে মেহরাজের সাথে থাকতে বলে নিজে মায়ের সাথে রওনা দিল। তাদের আবার সকাল সকাল অফিসে যেতে হবে। জারিফ কেবিন থেকে বের হয়ে করিডোরে গিয়ে বসে। সবাই চলে যেতেই মেহরাজ বারিশের বেডের কাছাকাছি এগিয়ে আসে, তারপর একটু গলা খাকারি দিয়ে বলল, ঝিলমিল যদি না দেখতো তাহলে তো আরো কয়েক ঘন্টা ওখানেই বালির মধ্যে পড়ে থাকতি। তুই কি বললি? মনোযোগী হলো বারিশ। ওর তিক্ত দৃষ্টিটা এবার সোজা এসে ঠেকলো মেহরাজের মুখে। বললাম মাই ভাতিজি ঝিলমিল, ওই তো তোকে ওভাবে পড়ে থাকতে দেখে চেঁচাতে চেঁচাতে সবাইকে জানিয়েছে। ও না থাকলে তো কেউ জানতেই পারতো না। বারিশ একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও আগের মতো চুপচাপ বসে রইল। মেহরাজ এবার বেডের পাশে টুলটায় বসে আবারও গলা খাকারি দিল। তা ছাদ থেকে পড়লি কিভাবে তুই? এবার অগ্নিদৃষ্টিতে মেহরাজের দিকে তাকালো বারিশ। বারিশের কাছ থেকে কোনো জবাব এলো না। ও পাথরের মতো মুখ করে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো কেবিনে। বারিশ নিজের মুচকে যাওয়া হাতটার দিকে তাকালো, এরপর একদম নিচু আর গম্ভীর গলায় বলল, তোর ভাতিজি লীলা খেলা দেখতে গিয়ে আমার 12টা বেজেছে। ওকে বলে দিস আমার সামনে যাতে না আসে, ধরে আছাড় মারবো আমি। মানে ও আবার কি করেছে? জানি না। বিরক্তিতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে আবার সামনে নিতেই বারিশের পুরো মুখটা আরও কুঁচকে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যার কথা ও মাত্রই মেহরাজকে বলল। যেন ভুলও ওর চোখের সীমানায় না আসে। ঝিলমিলের ঠিক পাশেই দাঁড়িয়ে দিঘি আর নূরজাহান চৌধুরী। নূরজাহান চৌধুরী এগিয়ে আস্তে আস্তে উদ্বেগের গলায় জিজ্ঞেস করলো, এখন ঠিক আছো বাবা? কিভাবে পড়ে গেলে তুমি? আবার সে একই প্রশ্ন। বারিশ ভেতরে ভেতরে রাগে ফুঁসে ওঠে। তখনই ঝিলমিল আরও এক কাঠি বাড়িয়ে বলল, তখন আমিও ছাদে ছিলাম দাদিমা, কিভাবে পড়ে গেলেন আপনি? ব্যাস, মাত্রা ছাড়ালো রাগ। বারিশ নিজের অক্ষম বাম হাতটা শক্ত করে মুঠো করলো ও নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম মেপে মেপে বলল, রাজকে সব বলেছে, ওর থেকে শুরু নিও, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। মেয়েরাজ হাঁ করে মুখ খুলে বলতে চাইলো যে বারিশ ওকেও কিছু বলেনি, কিন্তু তার আগেই বারিশ মেহরাজের উরুতে হাত রেখে শক্ত একটা চিমটি কেটে আড়ালে চোখ রাঙালো। যন্ত্রণায় মুখ বিকৃত করে চুপ মেরে গেল মেহরাজ। দিঘি মায়ের হাত ধরে বলল, বলেছিলাম না মা, তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। চলো এখন ওকে রেস্ট করতে দিই। আমি তো ভেবেছিলাম মরেই বোধ হয়ে যাবে। আরে কেমন করে যে পড়ে গেল! শুধু কি হাতি মচকেছে চাচু, আর কোথাও কিছু হয়নি? ঝিলমিল আরও 2 কদম বেডের সামনে এগিয়ে এসে কৌতূহলী গলায় বলল। বারিশ এবার অবাক হবে নাকি রাগ প্রকাশ করবে বুঝতে পারছে না। সে মেহরাজের দিকে জ্বলন্ত দৃষ্টিতে
তাকিয়ে ইশারা করলো যেন এদের সবাইকে এক্ষুনি রুম থেকে বের করে। মেয়েরাজ পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কেবিনের বাইরে নিয়ে যেতে লাগলো। সবাই একে একে বের হয়ে যাচ্ছে, ঝিলমিল একদম সবার পেছনে। ও যখন দরজার কাছাকাছি পৌঁছালো তখন বাড়ির হঠাৎই গম্ভীর আর ভারী গলায় ডাকলো, হ্যাঁ মেয়ে, তুমি শোনো। ঘুরে দাঁড়ালো সপ্তদোষী, মুখে কোনো ভয়ের বালাই নেই। ও উল্টো চোখ বড় বড় করে বলল, জি বলুন, কোনো হেল্প লাগবে চাচু? হ্যাঁ, একটু এদিকে এসো। ঝিলমিল সরল মনে বেডের কাছাকাছি এগিয়ে আসে। মেয়েটা কাছে আসতেই পলক ফেরার আগেই যুবক নিজের বাম হাত দিয়ে কিশোরীর ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে হ্যাচকা টানে টেনে আনলো নিজের দিকে। আতঙ্কিত আক্রমণে শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঝিলমিল তড়িৎ গতিতে নিজের বাম হাত দিয়ে বেডের সাদা চাদরটা খামচে ধরে। মুখটা বারিশের একদম কাছাকাছি চলে এসেছে। বাড়ির ঝিলমিলের চোখে চোখ রেখে নিচু কিন্তু বড় শীতল গলায় বলল, নেক্সট টাইম তোমাকে যদি আবার ছাদে সেভাবে লাফাতে দেখেছে, তবে হাত পা মোচকে এবার আমি হসপিটালে না, তোমাকে সোজা হসপিটালে পাঠাবো। হিংস্র চেহারায় বারিশকে এত কাছ থেকে দেখে ভয়ে ঝিলমিলের হার্টবিট এক লাফে দ্বিগুণ হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, আমি আমি মানে আমি তো ছাদে লাফাই না। তুমি আর কোনোদিন ছাদেই যাবে না। আজব তো, ছাদ থেকে পড়ে আহত হয়েছেন আপনি আর ছাদে উঠতে মানা করছেন আমায়? আজব। হ্যাঁ, মানা করছি। বারিশ ওর কবজির উপরে নিজের গ্রিপটা আর একটু শক্ত করে বলল, আর একদিনও যদি তোমাকে ওই ছাদে দেখি, তবে তোমার পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। ঝিলমিল সোজা হয়ে দাঁড়ালো। নিজের কবজি থেকে বারিশের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন আগে। আমি ছাদে যাবো কি যাবো না সেটা আমার ইচ্ছে। আপনার ভয়ে আমি ছাদে যাওয়া বন্ধ করবো কেন? ছাড়ুন বলছি। যাবে না, আমি বারণ করেছি, তাই যাবে না। আর যদি এর পরেও কোনোদিন পা বাড়াও, গেলে কি করবেন শুনি? যাবে না, ব্যাস। বারিশ আর কোনো যুক্তিতে গেল না, গলার স্বর আরো গম্ভীর করলো, আমি কিন্তু সবাইকে সব বলে দেব। কি বলবে? বলবো আপনি এখানে বসে বসে শিশু নির্যাতন করছেন। হোয়াট? বারিশের চোখ জোড়া বিস্ময়ে কপালে উঠল। একটা সাধারণ মেয়ের ছাদে ওঠা নিয়ে আপনি যেভাবে তাকে জোর খাটাচ্ছেন, এটা কি কোনো আইনের মধ্যে পড়ে? এটা স্পষ্ট নির্যাতন। বারিশ আর কোনো কথা বলল না। ও চুপচাপ শুধু মেয়েটার ছটপটানি দেখতে লাগলো। নিজের হাতটাকে মুক্ত করার জন্য সে কি পরিমাণ শক্তি অপচয় করছে, অথচ বারিশ নিজে থেকেই মুঠো আলগা না করলে এই মেয়ের পক্ষে হাত ছাড়িয়ে নেওয়ার কোনো ক্ষমতাই নেই। বারিশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঝিলমিলকে। মেয়েটা একটা লাইট পিঙ্ক রঙের শার্টের সাথে কালো স্কার্ট পরে এসেছে। শার্টের উপরে দুটো বোতাম খোলা, গলার একটা পাতলা ওড়না জড়ানো, দুই পাশে দুটো বেনি আর চুলগুলো বুকের উপরে ঝুলিয়ে রেখেছে, আর কপালের দুই পাশে কিছু ছোট ছোট চুল। বারিশ কি অযথায় মেয়েটার উপরে নিজের রাগ ঝাড়াচ্ছে? ওর ছাদ থেকে পড়ে যাওয়ার পিছনে এই মেয়েটার কি দোষ? ছাড়ুন এবার চাচু, হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে আমার। বারিশ আচমকায় মুঠো আলগা করে ছেড়ে দিল ঝিলমিলের হাত। ঝিলমিল ছিটকে একটু পিছিয়ে গেল। লাল হয়ে যাওয়া কবজিটা অন্য হাত দিয়ে ডলতে ডলতে বারিশ চাচুর চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে বাঁচানোই ভুল হয়েছে আমার। ওখানেই পড়ে থাকতেন সেটাই ভালো হতো। আর তার চেয়েও ভালো হতো যদি আপনার ওই উপর থেকে নিচে পড়ার দৃশ্যটা আমি ফোনে ভিডিও করে রাখতাম। মন খারাপ থাকলে ওটা দেখতে আমার প্রাণ খুলে হাসতাম। বারিশের চোখে মুখে রাগে কুঁচকে গেল। কি বললে তুমি? ঝিলমিল দরজার দিকে আরো কয়েক পা পিছিয়ে গিয়ে মুচকি হেসে বলল, একদম ঠিক বলেছি। আপনার উপরে পড়ে যাওয়ার কথা ভাবলেই তো আমার হাসি পায়। আপনি জানেন, আপনাকে হসপিটালে নিয়ে আসার পর আমি পুরো 40 মিনিট হেসেছি। বলেই ঝিলমিল এক সেকেন্ডও দাঁড়ালো না। বারিশের নাগালের বাইরে যেতে এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পেছন থেকে বারিশ বিছানায় উঠে বসার চেষ্টা করতে করতে চিল্লিয়ে উঠল, এই মেয়ে, কি বললে তুমি? দাঁড়াও বলছি, দাঁড়াও। কখন এসেছিস? এই তো একটু আগে। ঝিলমিল নিজের ওড়না টেনে টুনে সোজা করলো। জারিফ এদিকে ওদিকে তাকিয়ে করিডোরের শেষ মাথায় হসপিটালের ওয়াশরুমে নির্জন দিকটাই ইশারা করলো। চল একটু ওদিকে যাই। ওইদিকে কেন যাব? তোকে একটা চুমু দিতে ইচ্ছে করছে। আবার শুরু করলে? আমার দেয়ার শর্ত কি ভুলে গেছো? বিয়ের আগে আমার হাত ছোঁয়া তো দূরের কথা, কাছাকাছিও আসতে পারবে না তুমি। ঝিলমিল চোখ রাঙালো। রাখ তোর ওই ফালতু শর্ত, চল তো ওদিকে।
জারিফার কথা না বাড়িয়ে ঝিলমিলের হাত চেপে ধরল। ঝিলমিল সঙ্গে সঙ্গে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলল, দাদিমার চাচু কিন্তু এই হসপিটালেই আছেন। একদম বেশি বাড়াবাড়ি করলে চিৎকার করে সবাইকে জড়ো করবো আমি বলে দিলাম। ঝিলমিল, ইউ আর মাই গার্লফ্রেন্ড ফর গডস সেক। তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে। হয়নি তো কি হয়েছে, একদিন তো হবেই। চল না প্লিজ, কেউ দেখবে না। যেদিন বিয়ে হবে সেদিন এসব হবে। এর আগে যদি আবারও এই লাইনে কথা বলো আমি সোজা ব্রেকআপ করে দেব। ঝিলমিল আর দাঁড়ালো না, পা বাড়ালো উল্টো পথে। তবে কিছুটা পথ যাওয়ার পর কি ভেবেই যেন সে পেছন ফিরে তাকালো। দেখে জারিফ মূর্তির মতো আনমোনা হয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। ছেলেটার এই করুণ মুখটা দেখে ঝিলমিলের মনটা একটু বলল। সে আবারও জারিফের কাছে ফিরে এসে নরম গলায় জিজ্ঞেস করলো, রাগ করলে? তুই আমার রাগের দাম দিয়েছিস কখনো? আসলে তুই আমাকে ভালোই বাসিস না। ভালোবাসি তো, কিন্তু তার মানে এই না যে হসপিটালের কর্নারে দাঁড়িয়ে এসব নোংরামো করতে হবে। তুই এই জেনারেশনের মেয়ে হয়েও এমন ব্যাকডেটের চিন্তা ভাবনা করছিস? আই মিন সিরিয়াসলি, ডু ইউ ইভেন লিভ ইন দ্য 21st সেঞ্চুরি? আই ডু লিভ ইন দ্য 21st সেঞ্চুরি বেব। তবে মডার্ন হতে গিয়ে সস্তা হতে পারবো না আমি। এবার মুখটা পেঁচার মতো করে না রেখে তোমার চাচার সেবা করো, গিয়ে যাও। শেহরিয়ার বাড়ির ডাইনিং টেবিলে রাতের খাবারে আজ সবাই একসঙ্গে বসেছে। বারিশের চোট এখন অনেকটাই সেরে উঠেছে, ব্যান্ডেজও খোলা। হাতটা স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারছে, তবে হুটহাট কোনো ভারী কাজ করতে গেলে ভেতর থেকে একটা টান মৃদু টনটনে ব্যথা চাড়া দিয়ে ওঠে। এছাড়াও ও এখন একদম ফিট। খাওয়া দাওয়ার মাঝপথে হুট করে জারিফ ঝর্ণা শেহরিয়ারের দিকে তাকিয়ে বেশ আদুরে গলায় বলল, দাদিমা, আমাকে একটা নিউ বাইক কিনে দাও না, একদম চাচ্চুট্টার মতো। কেন? তোর বর্তমান গাড়িটার আবার কি হলো? ঝর্ণা শেহরিয়ার প্লেট থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, ওটা তো পুরনো মডেল হয়ে গেছে দাদি। তুমি চাচ্চুর নতুন বাইকটা দেখেছো? দেখতে কি মারাত্মক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে পছন্দ মতো একটা কিনে নিস। নাতির এমন আবদারে দাদিমা মৃদু হেসে বললেন, কিন্তু দাদিমা, এই বাইকটার দাম কিন্তু অনেক বেশি। কত আর হবে? তোর বাবাকে আমি নিজে বলে দিব, তুই চিন্তা করিস না। তবে শর্ত একটাই, লেখাপড়াটা ঠিকঠাক করতে হবে। নাতির এমন আবদারে দাদিমা মৃদু হেসে বললেন, তুমি যেমনটা ভাবছো এটার দাম তার চেয়েও অনেক অনেক বেশি। কত শুনি? ঝর্ণা শেহরিয়ার কৌতূহলী হলেন। প্রায় 50 লাখ টাকার উপরে। জারিফ আর চোখে বারিশের দিকে একবার তাকিয়ে নিয়ে বেশ বুক ফুলিয়ে বলল। কথাটা শোনা মাত্রই ঝর্ণা দাদিমা গলায় খাবার আটকে মারাত্মক একটা বিষম খেলেন। শিউলি বেগম দ্রুত পানির গ্লাসটা শাশুড়ির দিকে এগিয়ে দিতে দিতে জনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত গলায় বলল, তোর কি মাথা পুরো বিগড়ে গেছে জারিফ? এতগুলো টাকা খরচ করে তুই একটা মোটর বাইক কিনবি? তোর সাহস তো কম না। চাচ্চুও তো কিনেছে, আমি কিনলে কি দোষ? জারিফ বলল। ঝর্ণা বেগম কোনো মতে নিজেকে সামলে নিয়ে নিজের ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। খানিকটা অবিশ্বাসের সুরে বললেন, তরঙ্গ, তুমি 50 লাখ টাকা দিয়ে এই বাইক কিনেছো? না। তরঙ্গ অর্থাৎ বারিশ প্লেটে চোখ রেখেই নির্লিপ্ত গলায় জবাব দিল, তাহলে কত? 53,50,000। বৌমা, আমার জন্য বড় পানো, দ্রুত যাও। তিনি কপালে হাত দিয়ে শিউলি বেগমকে হাঁক ছাড়লেন। বারিশের বাবা আর বড় ভাইও এতক্ষণে চুপচাপ খাচ্ছিলেন। তারা দুজনেই চরম অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলেন। শিউলি বেগম তড়িঘড়ি করে ফ্রিজ থেকে বরফ এনে শাশুড়ির মাথায় চেপে ধরলেন। ঝর্ণা বেগম বরফের ঠান্ডায় চোখ জোড়া বন্ধ করে তীব্র আক্ষেপের সুরে বললেন, একটা বাইকের পেছনে তুমি 53 লাখ টাকা উড়িয়ে দিলে? তোমার মাথা কি আদৌ ঠিক আছে তরঙ্গ? এই টাকাটা যদি ব্যবসায় ইনভেস্ট করতে তবে এতদিনে দ্বিগুণ লাভ উঠে আসতো। টাকা আমার, শখও আমার। এখানে অন্য কারো কথা বলে সুযোগ নেই আম্মা। খেতে খেতে বলল বারিশ। তাই বলে তুমি এত টাকা দিয়ে বাইক কিনবে? গাড়ি কিনলেও মানা যেত। বারিশ এবার খাবার থামিয়ে মায়ের দিকে তাকালো। আমি আমার নিজের টাকায় কিনেছি, এত সমস্যা কোথায় তোমাদের? সেটাই, ওর নিজের টাকায় কিনেছে, বাদ দাও। চঞ্চল শেহরিয়ার স্ত্রীকে থামাতে চাইলে ঝর্ণা শেহরিয়ার আরও রেগে যায়। সব সময় আমাকে থামাবে না তুমি।
নিজে উপার্জন করে বলে যা খুশি তাই করে বেড়াবে? কেনার আগে আমার কাছে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলো না। আম্মা, তরঙ্গ তো আর ছোট নেই, জিনিসটা ওর ভালো লেগেছে তাই কিনেছে, ছাড়ো এখন। ফারহাদ এবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টায় বললেন। ঝর্ণা সে এরিয়ার কিছুতেই শান্ত হলেন না। তিনি মুখ উঁচিয়ে আরও কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই ডাইনিং টেবিল কাঁপিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটল। বারিশ আচমকায় নিজের খাবারের প্লেটটা সশব্দে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ঝনঝনে শব্দে থালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। খাবারগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। সে তীব্র ক্ষোভে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি আমার টাকা দিয়ে বাইক কিনে কিংবা ট্রেনে ফেলে দিই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কি আম্মা, তোমার কি? আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট উইথ মাই মানি। এমন বাইক একটা কেন, 50টা কেনার ক্ষমতা আমার আছে। আমার কোনো বিষয় একদম নাক গলাবে না। কথাটা শেষ করে বারিশ এক মুহূর্তের জন্য জারিফের দিকে তাকালো। জারিফ তখনও মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে, যেন পুরো টেবিল জুড়ে এই তুলকালামটাই সে দেখতে চেয়েছিল। বারিশ হনহন করে চলে যেতে নিলে শিউলি বেগম দ্রুত গিয়ে তার বাহু চেপে ধরলেন। খাবার ফেলে চেও না ভাই, দুটো খেয়ে যাও। খিদে নেই আমার, আর ঘুমাবো আমি। সকালে উঠে কলেজে যেতে হবে। শিউলি বেগম পেছন থেকে আরও কয়েকবার ডাকলেন, কিন্তু সেদিকে বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। লম্বা লম্বা পা ফেলে নিজের ঘরে ঢুকে সে যত জোরে সম্ভব দরজাটা আটকে দিল। তার পরপরই ঘরের ভেতর থেকে আরও একটা কিছু ভাঙার বিকট শব্দ ভেসে এলো। ডাইনিং রুমে তখন থমথমে নীরবতা। রাগে কাঁপতে কাঁপতে শিউলি বেগম নিজের ছেলের কাছে গিয়ে এক হাত দিয়ে ওর মাথার চুল মুঠো করে ধরলেন। ওর তুই এখান থেকে, আর খেতে হবে না তোকে, যা। সব ঝামেলার মূলই তুই। আমি আবার কি করলাম মম? ফারহাদ সাহেবও ছেলের উপরে চটে গিয়ে ধমকে উঠলেন, তারপরে তোকে আমি সোজা করে দিব বেয়াদব। চাচা নিজের উপার্জনের টাকায় এত টাকা দিয়ে বাইক কিনেছে, সেটা দেখে আবার তাদের কাছে এসে লাগানো হচ্ছে। বাইক তোর পেছন দিয়ে ভরে দিব আমি। তো পেছন দিয়েই দাও, বাইক পেলেই হলো। এমনিতেও চালানোর সময় বাইক পেছনেই থাকে। ছেলের এমন চরম বেয়াদবি দেখে ফারহাদ সাহেব রাগে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। বেগতিক দেখে জারিফার এক সেকেন্ডও সেখানে দাঁড়ানো না, দ্রুত ডাইনিং রুম থেকে কেটে পড়ল, না হলে আজ তার গাল বাবার হাতের চড় খেয়ে লাল হবে। ঝর্ণা শাহরিয়া তখনও স্তব্ধ হয়ে ছেলের ভেঙে পড়া প্লেট আর ছড়িয়ে থাকা খাবারগুলোর দিকে তাকিয়ে আছেন। চঞ্চল শেহরিয়া দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকালেন। বাসায় একটু অশান্তি না করলে তোমার পেটের ভাত হজম হয় না। সামান্য কিছু টাকার জন্য ছেলেকে এতগুলো কথা শোনাতে হবে? খাও এখন একা একা। চঞ্চল সাহেবও খাওয়ার অর্ধেক রেখেই টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। বারিশ এখন নিজের রুমের জানালায় এসে দাঁড়িয়ে আছে। ঘরের লাইটটা নেভানো, শুধু বাইরের চাঁদের আলো এসে পড়ছে ওর উপরে। রাতের হালকা ঠান্ডা বাতাসে ওর অবিন্যস্ত চুলগুলো আলতো করে উঠছে। ওর এই ঘরের জানালা থেকে ঠিক সোজাসুজি ঝিলমিলের রুমের জানালাটা দেখা যায়। দুবাড়ির মাঝের দূরত্বটুকু পেরিয়ে বারিশ স্থির দৃষ্টি এখন আটকে আছে ঠিক ওই দিকটাতেই। তবে ঝিলমিলের রুমের জানালাটায় ভারী পর্দা টানা, ভেতরের লাইটটাও বন্ধ হয়ে আছে নিশ্চিত। কোনো আলোর আভা বাইরে আসছে না। বাড়ির সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানলা থেকে ধীর পায়ে সরে আসে সে, সোজা এগিয়ে গেল ঘরের কোণে থাকা নিজের পুরনো কাঠের আলমারিটার দিকে। পাল্লাটা খুলতেই এক কোণে ধুলাবালি মেখে পড়ে থাকা একটা ভাঙা গিটার চোখে পড়ল। বারিশ গিটারটা বাইরে বের করে আনে। ভাঙা কাঠের শরীরটার উপরে কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে রইল সে। পরক্ষণে হাত দিয়ে গিটারের উপরে জমে থাকা ময়লাটুকু ঝেড়ে পরিষ্কার করে আঙুলের ডগা দিয়ে তারে একটা মৃদু টোকা দিতেই নিঃশ্রুত রাতে টুংটাং করে অদ্ভুত বিষাদময় শব্দ প্রতিধ্বনিত হয়। বারিশের মাথার ভেতরটা কেমন যেন উলট পালট হয়ে উঠল। ওই সুরটা যেন ওর মগজের কোনো এক সুপ্ত যন্ত্রণাকে আচমকাই জাগিয়ে তুলল। যুবকের ভেতরের শান্ত রূপটা উধাও হয়ে গেল। তীব্র এক উন্মাদনায় সে গিটারটা শক্ত করে আঁকড়ে ধরে ফ্লোরের সাথে কয়েকটা বাড়ি মারল। ভাঙা গিটারটা এবার একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বুক ভরে কয়েকটা তপ্ত শ্বাস ফেলে বারিশ ভাঙা টুকরোগুলোকে কুড়িয়ে আবার আলমারির ভেতরে একরকম সেটেই রেখে দিল। পাল্লাটা দরম করে আটকে দিয়ে সে সোজা গিয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। কোনো দিকে না তাকিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল সে। ঘুমিয়ে পড়া ছাড়া এই তীব্র অস্থিরতা থেকে বাঁচার আর কোনো উপায় নেই ওর কাছে।
ইরানের কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠল ঝিলমিল। চটপটে তৈরি হয়েই সে সোজা চলে গেল দিঘির রুমে। ফুপিকে আলতো করে ধাক্কা দিয়ে ডাকতে ডাকতে বলল, ফুপি ওঠো তাড়াতাড়ি, আমার সঙ্গে কলেজে যেতে হবে তোমায়। আমি পারবো না, রাতে অনেক দেরিতে বাসায় ফিরেছি, এখন ঘুমাতে দে। প্লিজ চলো না ফুপি, প্লিজ। তোর বাবাকে বল গিয়ে। আপু তো অনেক আগে অফিসে চলে গেছে, বলে গেছে কলেজে পৌঁছে কল করতে, তারপর সে নিজে ওখানে আসবে।